জামাত যা বলবে সেভাবে সবাইকে চলতে হবে, বিশেষ করে প্রশাসনের কর্তা ব্যক্তিদের। এমনকি যে নির্বাচন হওয়ার সম্ভাবনা রয়েছে আগামীতে, সেই নির্বাচনে যারা নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকবেন, প্রাইমারি স্কুলের টিচার থেকে শুরু করে সবাইকেই জামাতের পথে হাঁটতে হবে। কি নির্দেশ দিচ্ছে তার এই বক্তব্যের মধ্য দিয়ে, এবং একই সঙ্গে প্রশাসনের যে রদবদল চলছে বা বিভিন্ন পর্যায়ে নিয়োগ প্রক্রিয়া চলছে, তাও প্রশ্নবিদ্ধ যে বিশেষ বিশেষ কোনো গোষ্ঠীর অঙ্গুলি নির্দেশে এই ধরনের রদবদল কিংবা নিয়োগ হচ্ছে কিনা। প্রশ্ন হচ্ছে তাহলে আওয়ামী লীগ সরকারের সময় যে অভিযোগগুলো ছিল তার থেকে আমরা কতটা বেরোতে পেরেছি। এইসব বিষয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে আজকে যুক্ত রয়েছেন চর্চা.com এর সম্পাদক এবং সিনিয়র সাংবাদিক সৌরভ হাসান। সৌরভ হাসান, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ আপনাকে। আপনার কাছে যে প্রশ্নটি শুরুতেই, যা অনেক বেশি আহ তুমুল সমালোচিত হচ্ছে, বিতর্কিত হয়েছে, এর মধ্যে জামাতের নেতা শাহজাহান চৌধুরী যে বক্তব্যটি দিয়েছেন চট্টগ্রামে, সেই বক্তব্যের প্রসঙ্গে যদি আপনার মূল্যায়নটি করেন, এটা কি নিছক বক্তব্যের খাতিরে বক্তব্য, নাকি এরকম কোন প্ল্যানিং বিশেষ কোন গোষ্ঠী রয়েছে বিগত নির্বাচনগুলোর মতন, তারই ধারাবাহিকতা? প্রথমে কথা হচ্ছে যে এত বড় জুলাই অভ্যুত্থান, এত জীবন দানের পরও আমরা ধরে নিয়েছিলাম যে রাজনৈতিক নেতৃত্বের নেতা নেত্রীদের মন মানসিকতার পরিবর্তন হবে এবং তারা গণতান্ত্রিক ভাবে চলতে অভ্যস্ত। তাদের ভাষা ভঙ্গিতে একটা সহিষ্ণুতা থাকবে, সহনশীলতা থাকবে। অন্য দলের নেতাদের প্রতি সম্মানবোধ থাকবে। কিন্তু আমরা আমরা মাঝে মাঝে এর ব্যত্যয় দেখি, বরং বেশিরভাগ ক্ষেত্রে ব্যত্যয়। কেউ কেউ হয়তো গণতান্ত্রিক ভাষায় কথাবার্তা বলেন। জুলাই অভ্যুত্থানের পর অন্তত একটা ব্যাপারে তো আমরা আশা করেছিলাম যে রাজনৈতিক নেতা নেত্রীদের আহ মানসিকতার পরিবর্তন হবে। সেটি যে হয়নি, জামাত ইসলামের নেতা ও সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরীর বক্তব্যে কিন্তু সেটি উঠে এসেছে। তিনি বলেছেন যে আমাদের কথায় আহ প্রশাসনের কর্মকর্তাদের ওঠবস করতে হবে, তাদের উঠতে হবে আমাদের কথায়, তাদের বসতে হবে আমাদের কথায়। এমনকি যারা নির্বাচনে দায়িত্বে থাকবেন, শিক্ষক এবং অন্যান্য যারা দায়িত্বে থাকবেন, তাদেরকে দাঁড়িপাল্লার কথা বলতে হবে। জি। মানে এই ভাষাটা মানে ক্ষমতাসীনদের ভাষা। আমাদের এখানে ক্ষমতা চর্চাটা সবখানেই তো হয়, সরকারে থাকলেও হয়, সরকারের বাইরে থাকলেও হয়। এখন তো রাজনৈতিক সরকার নেই, নির্দলীয় সরকার অনেকটাই দুর্বল। তারা কোনো রাজনৈতিক দলের আহ সঙ্গে পেরে উঠছে না। অর্থাৎ দলগুলোই তাদের উপর চাপ দিচ্ছে, সরকার তাদের উপর চাপ দিতে পারছে না। দেখুন, জুলাই সনদ নিয়ে অনেক কাঠখড় পোহানো হলো, অনেক কিছু হলো, তর্ক বিতর্ক। এখনো এনসিপি জুলাই সনদে সই করেনি। পরবর্তীকালে বিতর্ক হলো জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে। সেখানেও সরকার একটা আপোষ রফা প্রস্তাব দিয়েছে এবং সেটি মোটামুটি রাজনৈতিক দলগুলো প্রকাশ্যে না বললেও মেনে নিয়েছেন মনের দিক থেকে। কারণ এখন সবাই নির্বাচনী প্রচারে ঝাঁপিয়ে পড়েছে। যারা পিয়ার নিয়ে খুব উচ্চ কণ্ঠ ছিল, আবার যারা পিয়ারের বিরুদ্ধে ছিল, সবাই এখন নির্বাচনমুখী। ইতিমধ্যে আমরা বিভিন্ন আসনে আহ নেতা নেত্রী প্রার্থীদের ছবি দেখছি, পোস্টার দেখছি। এখন যে বিষয়টি হয়েছে যে এটা একটা নির্বাচনী সভা। এখন নির্বাচনী সভায় তিনি ভোট চাইবেন, তিনি জনগণের কাছে ভোট চাইবেন, প্রশাসনের কাছে তো ভোট চাইবেন না। প্রশাসনের দায়িত্ব হচ্ছে ভোটটা রক্ষা করা। এখন সেখানে যদি প্রশাসনকে বাধ্য করা হয় যে আমার পক্ষে থাকবে, অমুকের বিপক্ষে থাকবে, তাহলে তো আর সুষ্ঠু নির্বাচন হবে না। আর প্রধান উপদেষ্টা বলেছেন ইতিহাসে সেরা নির্বাচন করতে চায় সরকার। কিন্তু জামাত ইসলামী এর আগে বিএনপি বা এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা নেত্রীরা যে ভাষায় কথা বলছেন, তাতে কিন্তু আমরা একটি বিশ্বাসযোগ্য নির্বাচনের ব্যাপারে সন্দিহান। আর সেটি হচ্ছে প্রতিযোগী রাজনৈতিক দলগুলো একে অপরের প্রতি মরিয়া হয়ে উঠেছে এবং তারা একে অপরকে বাক্যবাণে জর্জরিত করেছে, একে অপরের গণতান্ত্রিক মূল্যবোধ নীতি রীতি সম্পর্কে সংশয় প্রকাশ করেছে এবং এক কথায় বাক্যবাণে জর্জরিত করেছে। এই অবস্থায় নির্বাচনের সুষ্ঠু পরিবেশ থাকবে কি? আইন শৃঙ্খলা পরিস্থিতি নাজুক। এবং যে কথাটি জামাতের নেতা বলেছেন সেটি উনি প্রকাশ্যে বলেছেন, হয়তো তার সাহস একটু বেশি বলেই অন্যেরাও মনে মনে
এরকমটাই পোষণ করেন যে প্রশাসন তার পক্ষে থাকুক এবং তার যে প্রতিযোগী, তার যে প্রতিদ্বন্দ্বী তার বিপক্ষে থাকুক। আমার তো মনে হয় যে এই বক্তব্যের পর প্রশাসনের পক্ষ থেকে, নির্বাচন কমিশনের পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে তার কাছে ব্যাখ্যা চাওয়া উচিত কেন তিনি এই বক্তব্য দিলেন। নির্বাচন কমিশন বলবে যে এখনো তো তফসিল ঘোষণা করা হয়নি, কিন্তু তফসিল ঘোষণার আগে তো রাজনৈতিক নেতারা যা খুশি যা ইচ্ছা তাই করতে পারেন না। কারণ নির্বাচনের পরিবেশ তো শুধু 2 মাসের জন্য নয়, পরিবেশটা দীর্ঘ সময়ের জন্য, নির্বাচনের সময়, নির্বাচনের আগে এবং নির্বাচনের পরে। আহ এই বিষয়টি আছে। দ্বিতীয় হচ্ছে যে আপনি বলেছেন যে জামাত ইসলামী, বিএনপি এবং এনসিপি সহ অন্যান্য দল যে যার মতো করে প্রশাসন সাজাতে চাইছে, সাজানোর কথা বলছে। আমরা অনেক পরীক্ষা নিরীক্ষার মধ্য দিয়ে আমাদের গণতন্ত্র যাচ্ছে, এটাও একটা পরীক্ষা হতে পারে, কিন্তু পরীক্ষাটা সফল হতে হবে। যদি সফল না হয় তাহলে কিন্তু এই নির্বাচন নিয়ে আহ, নির্বাচন বড় একটি সংকটে পড়বে। আমরা চাই না এরকম সংকটে পড়ুক। এই যে রাজনৈতিক দলগুলো তাদের পছন্দসই কর্মকর্তাদের বসাতে চায়, আমরা তো আওয়ামী লীগ আমলে দেখেছি পছন্দসই কর্মকর্তাদের বসানোর জন্য, নির্বাচনের ফলাফল নিজের পক্ষে টানার জন্য কত রকম কারচুপি, কত রকম কলাকৌশল ব্যবহার করা হয়েছে। শেষ পর্যন্ত শেষ রক্ষা তো হয়নি। হ্যাঁ, 3টি নির্বাচন করেছে, তার মধ্যে 2টি নির্বাচন করে তারা 10 বছর, 14 এবং 18 নির্বাচন করে 10 বছর তারা ক্ষমতায় ছিল। কিন্তু শেষ ফলাফলটা কি হলো? তাদেরকে তো লজ্জাজনক ভাবে ক্ষমতার দৃশ্যপট থেকে বিদায় নিতে হলো। এখন যারা দৃশ্যপটে আছেন তারা যদি অতীতটা মনে রাখেন তাহলে আমার মনে হয় এই ধরনের কথাবার্তা থেকে বিরত থাকবেন। এবং এই ধরনের কিন্তু কথাবার্তা এক দলের নেতা বললে অন্য দলের নেতাও তার দ্বিগুণ বলবেন। তখন পরিবেশটা আরো উত্তপ্ত হবে এবং কিন্তু নির্বাচন অতীত তো করাই কেউ মনে রাখে সরকারের না। জন্য কঠিন হয়ে অতীত পড়বে। অতীত তো কেউ মনে রাখছে না বা রাখে না, আমরা তো আমাদের অভিজ্ঞতা থেকে বলতে পারি। এবং বর্তমানে যা চলছে তা তো দেখছি যে ইতিহাসের আবারও ভয়ঙ্কর একটা পুনরাবৃত্তি হতে পারে। এবং পুনরাবৃত্তি হলে আপনি বলছেন যে কারোর জন্য মঙ্গল হবে না, এই কথাও তো আমরা সবাই জানি। কিন্তু তারা তো যা করার করেই যাচ্ছে, তাহলে সমাধানটা কি? আর আপনি যেটা বলেছেন যে অতীত থেকে শিক্ষা নেওয়া, এখন ইতিহাসের শিক্ষা হলো ইতিহাস থেকে কেউ শিক্ষা নেন না। এখন এই যে শিক্ষা না নেওয়ার যে রাজনীতি আমাদের চলে আসছে, যে কারণে বারবার গণ অভ্যুত্থান হয়। যে দেশে গণতন্ত্র থাকে, গণতন্ত্র কাজ করে, সে দেশে কিন্তু গণ অভ্যুত্থান হয় না বা হওয়ার প্রয়োজন হয় না। এখন যদি আপনি যেটা বলেছেন ইতিহাসের পুনরাবৃত্তি ঘটলে আরেকটি গণ অভ্যুত্থানের জন্য আমাদের অপেক্ষা করতে হবে। আরেকটি গণ অভ্যুত্থান মানে কিন্তু একটি দল ক্ষমতার দৃশ্যপট থেকে বেরিয়ে চলে যাওয়া, আরেকটি দলের আগমন না শুধু, এর পেছনে অনেক রক্ত, অনেক জীবনদান, অনেক সম্পদের ক্ষতি, অর্থনীতির ক্ষতি, সামাজিক যে সংহতি সংহতি সেটি ভেঙে পড়ে। যেমন ইতিমধ্যে দেখুন এই নির্বাচন ছাড়াও অন্য সামাজিক বিষয়েও কিন্তু অনেকগুলো বিতর্ক। এই যে মানিকগঞ্জে একজন বাউল শিল্পী, হুম, হুম। তার বিরুদ্ধে ধর্ম অবমাননার মামলা হয়েছে, তাকে গ্রেপ্তার করা হয়েছে। তো তার পক্ষে যারা মিছিল করলেন তাদের উপর হামলা চালানো হলো, এবং সেটি তৌহিদি জনতার নামে। আমরা অনেক সময় দেখি যে এই সবকিছুই ধর্মের নামে আহ কি বলে এ ধরনের মানে রাজনৈতিক বেআইনি ব্যবসা চলছে। কর্মকাণ্ড হয়ে থাকে। তাহলে এগুলো যদি চলতে থাকে, সরকারের উচিত এসব বেআইনি কর্মকাণ্ড শক্ত হাতে মোকাবেলা করা। না হলে কিন্তু সরকার নির্বাচন করতে পারবে না। আজকে আজকে কোনো গোষ্ঠী কোনো গোষ্ঠীর উপর হামলা চালালে কালকে তার পাল্টা আঘাত হবে, পরশু আর এক পক্ষ হামলা চালাবে। তখন এক যে চরম বিশৃঙ্খল অবস্থা তৈরি হবে এবং তাতে নির্বাচন করা অসম্ভব। কিন্তু আমি একটু জানতে চাই আপনার কাছে, যে আপনার কি মনে হয় যে সরকার শক্ত হাতে সবকিছু নিয়ন্ত্রণ করতে পারছে? এর মধ্যে আপনি আপনার বক্তব্যে বলেছেন যে এই সরকার একটি দুর্বল সরকার, আরো অনেকেই বলছেন যে এই সরকার একটি দুর্বল সরকার। কেন সরকার কাজ করতে পারছে না? কেন সরকার এই সাম্প্রদায়িক শক্তি বা বিশেষ বিশেষ গোষ্ঠীকে নিয়ন্ত্রণ আনতে পারছে না? মবের যে কালচার, সেটি এখনো এই গত 15 মাসে 16 মাসে নিয়ন্ত্রণে আনা যায়নি। তারা কি আসলে বিশেষ কোনো শক্তির সহায়তায় টিকে আছে এই ভয়ে? না, এখানে সরকারের যেমন দুর্বলতা আছে, সরকার তো রাজনৈতিক সরকার না। তার আহ তৃণমূল পর্যায়ে যে তার নেটওয়ার্ক থাকার কথা, রাজনৈতিক একটা সাংগঠনিক শক্তি থাকার কথা, সেটি নেই। আর যে রাজনৈতিক দলগুলোর অভিপ্রায় অনুযায়ী সরকার এসেছে, তাদের মধ্যে হানাহানি হলে সরকারের পক্ষে এটা মোকাবেলা করা কঠিন। আর সবকিছুই তো আইন দ্বারা, মানে রাজনীতি আইনের বাইরেও একটি বিষয় থাকে, পারস্পরিক আস্থা, আস্থা সম্পর্ক, যোগাযোগ, সম্প্রীতি, সংহতি।
এখন এগুলো যদি না থাকে, এর বিপরীতে যদি সংঘাত থাকে, হানাহানি থাকে, সন্দেহ, অবিশ্বাস আহ, থাকে, তাহলে কিন্তু সরকারের পক্ষেও এটা করা কঠিন। শুধু পুলিশ দিয়ে কিন্তু রাষ্ট্র চলে না, শুধু আইন দিয়েও রাষ্ট্র চলে না। রাষ্ট্র চলে তখনই যখন একটি রাষ্ট্রের যে বাসিন্দারা, তারা যখন ঠিক করে যে আমরা এই রাষ্ট্রের মধ্যে আমরা একটি বন্দোবস্তে থাকতে চাই, আর সেটি সংবিধান মেনে সবাই চলতে চাই। সংবিধান না পরিবর্তন করতে হলেও আমরা এই ব্যাপারে যে আইনি আইনি উপায় আছে সেটি অনুসরণ করব, এর বাইরে যাব না। এরকম মানসিকতা যদি না থাকে, এরকম আহ কি বলে এরকম যদি মনোভাবটা আমরা তৈরি না করতে পারি রাজনৈতিক দলগুলো, না হলে দেখুন আজকে জামাত ইসলামীকেই বিএনপির প্রধান প্রতিপক্ষ ভাবা হয়, বা জামাত ইসলামী ও বিএনপি কে প্রধান প্রতিপক্ষ ভাবে। অথচ তারা দীর্ঘদিন একসঙ্গে জোটের রাজনীতি করেছে, একসঙ্গে সরকারও পরিচালনা করেছে। এখন সবটাই কিন্তু ক্ষমতার ভাগাভাগি। আগামী নির্বাচনে কারা ক্ষমতায় আসবে এবং কার সেটা নিয়েই কিন্তু তাদের এই পারস্পরিক অবিশ্বাস, সন্দেহ। এবং সবাই অবিশ্বাস, সন্দেহ করাটাও খুব দোষের নয়, যদি সেখানে আইন নিজের হাতে তুলে নেওয়ার চেষ্টা না থাকে। জামাত ইসলামের নেতা আহ, শাহজাহান চৌধুরী যেটা বলেছেন সেটা কিন্তু এক ধরনের, যে অন্যকে জায়গা না দেওয়ার, অন্যকে মানে নির্বাচনটা তাদের মতো করে। সুতরাং সব দলেরই উচিত যে গণতান্ত্রিক ভাবে আহ যাতে তার নেতারা, সম্ভাব্য প্রার্থীরা যাতে আচরণ করে, সেটা আন্তদলীয় এবং অন্তর্দলীয় দুই দুই ক্ষেত্রেই সত্য। বিশেষ করে বিএনপির ভিতরে তো আমরা দেখেছি অন্তর্দলীয় কোন্দল বিভিন্ন জায়গায় মাথাচাড়া দিয়ে উঠেছে, হুম, সড়ক অবরোধ হচ্ছে, নানা রকম তারা নানা আর নানাভাবে তারা প্রতিবাদ করছেন, হুম, যারা মনোনয়ন বঞ্চিত। এটি প্রাথমিক তালিকা, তারপরেও যে এই প্রতিক্রিয়াটা কিন্তু আহ মানে কোনোভাবেই এটাকে ভালো প্রতিক্রিয়া বলা যাবে না, জি, গণতান্ত্রিক প্রতিক্রিয়া বলা যাবে না। সুতরাং এক ধরনের গণতান্ত্রিক আচরণ, গণতান্ত্রিক শিষ্টাচার, এটি দলের ভেতর থেকেও হওয়া উচিত, পরবর্তীকালে আন্তঃদলীয় এবং রাষ্ট্রীয় পর্যায়ে। জি। আমি যদি সরাসরি মানে এই প্রশ্নটা এভাবে করি যে অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক যেই প্রভাব আমাদের রাজনীতি দেখছি এবং অভ্যন্তরীণ যে রাজনৈতিক অবস্থা এই মুহূর্তে, তাতে করে মনে হয় যে আপনার নির্বাচন হবে। আপনি কতটা এই বিষয়ে আশাবাদী? না, না, নির্বাচন হবে এ কারণে যে নির্বাচনের বিকল্প নেই। আপনি চব্বিশের জানুয়ারিতে যে নির্বাচন হলো, তখন হুম, কি নির্বাচনের পরিবেশ ছিল? কিন্তু আওয়ামী লীগের কাছে এর বিকল্প ছিল না, এর বাধ্যবাধকতা ছিল। অন্তর্বর্তী সরকারও তো জনগণের কাছে অঙ্গীকার করেছে তারা একটি নির্বাচন দেবে, এবং নির্বাচন, সংস্কার, বিচার, এই তিনটিই তো তাদের মূল লক্ষ্য হিসাবে ঘোষণা করা হয়েছে। ইতিমধ্যে দেখেন 15 মাসেও কিন্তু সরকার আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন করতে পারেনি, অর্থনীতির যে দুরবস্থা সেটা ঠেকাতে পারেনি, দ্রব্যমূল্য বেড়ে চলেছে, বেকারত্ব বেড়েছে, দরিদ্র মানুষের সংখ্যা বেড়েছে। সুতরাং এক ধরনের তো অনিশ্চয়তা তৈরি হয়েছে। নির্বাচন না হলে এই অনিশ্চয়তা আরো বাড়বে, সংঘাত, হানাহানি বাড়বে। আর সেই বা দায় বা সেই বোঝা আমার মনে হয় না হুম, অন্তর্বর্তী সরকার বহন করতে পারবে। সুতরাং তারা নির্বাচন দেবে। প্রশ্ন হলো নির্বাচনটি কেমন হবে? নির্বাচনটি কি সুস্থ, সুন্দর, শান্তিপূর্ণ পরিবেশে হবে, না এখানে সংঘাত হবে? প্রতিযোগী রাজনৈতিক দলগুলোর নেতারা যে ভাষায় কথা বলছেন, তাতে তো সংঘাতের আশঙ্কা আছে। আরেকটি আশঙ্কা আছে যে নির্বাচনে কি সব রাজনৈতিক দল অংশ নিতে পারবে? আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে, ধরে নেওয়া যায় যে তারা নির্বাচনে অংশ নিতে পারবে না। জাতীয় পার্টির ব্যাপারে এখনো কিন্তু কোনো পক্ষ থেকে স্পষ্ট কিছু বলা হয়নি, আহ, যেমন সরকার বা নির্বাচন কমিশন। জি, এখন তাদের যদি আইনি যদি বাধা না থাকে, তাহলে বেআইনি ভাবে তো তাদের বাধাগ্রস্ত করা যাবে না, এবং করলে সেটি কিন্তু আবার সেই নির্বাচন অনিশ্চিত হয়ে পড়বে বা শঙ্কা তৈরি হবে। আমরা মনে করি যে এসব ব্যাপারেও সরকারের স্পষ্ট খোলাখুলি অবস্থান আহ ঘোষণা করা দরকার। এবং সরকার নির্বাচনের দিকে এগোচ্ছে। সরকার যাকে ভরসা করেছে সেটি হচ্ছে সেনাবাহিনী, সশস্ত্র বাহিনী। কারণ সশস্ত্র বাহিনী দিবসে আপনি দেখলেন যে প্রধান উপদেষ্টা নিজে সশস্ত্র বাহিনীর
সহায়তা চেয়েছে নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারেও, এবং সেনা প্রধানের পক্ষ থেকেও সেই আশ্বাস দেওয়া হয়েছে তারা সহযোগিতা করবে। কিন্তু প্রতিযোগী রাজনৈতিক দলগুলোর মনোভাব যদি পরিবর্তন না হয়, তাহলে এই সমস্ত সহযোগিতা, সমস্ত প্রচেষ্টা কিন্তু আহ ভণ্ডুল হয়ে যাওয়ার আশঙ্কা আছে। আমরা আশা করি যে রাজনৈতিক নেতাদের বোধোদয় হবে এবং আরেকটি ঝুঁকিপূর্ণ নির্বাচনের ঝুঁকি তারা নেবেন।